সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি কুলসুম বেগম, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, শহীদ তাজউদ্দিন আহমদ সরকারি কলেজ, কাপাসিয়া, গাজীপুর। আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহ পাকের অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। তোমরা সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এই কামনা রইল। আজকের এই অনলাইন ক্লাসে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল ছাত্র ছাত্রীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের নবম অধ্যায় অর্থাৎ সরকারি অর্থ ব্যবস্থা, পাবলিক ফাইন্যান্সের কিছু বিষয় সম্পর্কে বিস্তারিত জানব। আমরা গত ক্লাসে সরকারি অর্থ ব্যবস্থার ধারণা এবং সরকারি অর্থ ব্যবস্থা ও ব্যক্তিগত অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকের ক্লাস শেষে তোমরা যে বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারবে সেই বিষয়গুলো হচ্ছে সরকারি ব্যয়ের ধারণা, সরকারি ব্যয়ের উদ্দেশ্য এবং সরকারি ব্যয়ের প্রধান খাতসমূহ। আমরা গত ক্লাসেই পাবলিক ফাইন্যান্স অর্থাৎ সরকারি অর্থ ব্যবস্থা সম্পর্কে জেনেছি যে অর্থনীতির যে শাখায় সরকারের আয়, ব্যয় এবং ঋণ সংক্রান্ত যাবতীয় কার্যাবলী আলোচনা করা হয় তাকে সরকারি অর্থ ব্যবস্থা বলে। আর ব্যক্তিগত অর্থ ব্যবস্থা বলতে বোঝানো হয় অর্থনীতির যে শাখায় একজন ব্যক্তির আয়, ব্যয় এবং ঋণ সংক্রান্ত যাবতীয় কার্যাবলী আলোচনা করা হয় তাকে ব্যক্তিগত অর্থ ব্যবস্থা বলে। আমরা দেখেছি সরকারি অর্থ ব্যবস্থা এবং ব্যক্তিগত অর্থ ব্যবস্থার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। সরকারি অর্থ ব্যবস্থায় সরকারের আয় ব্যয় সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়ে থাকে, আর ব্যক্তিগত অর্থ ব্যবস্থায় ব্যক্তির আয় ব্যয় সংক্রান্ত যাবতীয় বিষয় হচ্ছে ব্যক্তিগত অর্থ ব্যবস্থার মূল বিষয়। সরকার, আমরা পার্থক্যের মধ্যে জেনেছি যে সরকার প্রথমে ব্যয় নির্ধারণ করে এবং সেই ব্যয় অনুসারে আয়ের সংস্থান করে থাকে, কিন্তু ব্যক্তি পর্যায়ে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে ব্যক্তি আয় অনুসারে ব্যয় করে থাকে এবং সরকার তার আয় ব্যয়ের হিসাব গোপন রাখে না বা গোপনীয়তার বিষয় এখানে থাকে না। বক্তৃতার মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, নেটে, প্রযুক্তির মাধ্যমে তা প্রকাশ করা হয়ে থাকে, কিন্তু ব্যক্তি তার নিরাপত্তার সাথে, ঈর্ষার সাথে তার আয় ব্যয় গোপন রাখে। সর্বোপরি আমরা বুঝতে পেরেছি যে সরকারি অর্থ ব্যবস্থার পরিধি বিশাল এবং ব্যক্তিগত অর্থ ব্যবস্থার পরিধি ক্ষুদ্র। আজকে আমরা সরকারি ব্যয়ের ধারণা, সরকারি ব্যয়ের উদ্দেশ্য এবং সরকারি ব্যয়ের খাতসমূহ সম্পর্কে বিস্তারিত জানব। সরকারি ব্যয়, পাবলিক এক্সপেন্ডিচার অর্থাৎ সরকারি কর্মকাণ্ড, পরিকল্পনা, দেশ রক্ষা, দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা রক্ষা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার যে অর্থ ব্যয় করে তাকে সরকারি ব্যয় বলে। অর্থাৎ আধুনিক বিশ্বায়নের যুগে প্রতিটি সরকারকে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়ে টিকে থাকার জন্য দেশের নাগরিকের নিরাপত্তা রক্ষা, জনকল্যাণমূলক কার্যাবলী করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এই সরকারি কর্মকাণ্ড অর্থাৎ সেই সমস্ত কর্মকাণ্ড পরিচালনার জন্য সরকারকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে হয়, দেশ রক্ষা করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হয়, দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা রক্ষা করতে হয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নটা দ্রুত এবং দেশের অর্থনীতি ভিত্তি মজবুত করার জন্য অর্থাৎ টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার যথেষ্ট ব্যয় করে থাকে। এই ব্যয় হচ্ছে মূলত সরকারি ব্যয়। তাহলে তোমরা শিক্ষার্থীরা সরকারি ব্যয় সম্পর্কে কিন্তু তোমাদের অনুধাবন প্রশ্ন আসতে পারে, সরকারি ব্যয় বলতে কি বোঝায়। যে প্রত্যেকটি দেশেই প্রতিটি সরকারি তার দেশ পরিচালনার জন্য, দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, সর্বোপরি অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যয় করে থাকে।
তাহলে তোমরা এই অনুধাবন প্রশ্ন আকারে যখন আসবে 2 নাম্বার যখন 2 থাকবে তখন সেই অনুপাতে কিন্তু লিখতে হবে। এখন আসো সরকারি ব্যয়ের উদ্দেশ্য সম্পর্কে আমরা জানবো। সরকারের ব্যয়ের কতগুলো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, প্রধান উদ্দেশ্য, অর্থাৎ প্রতিটি দেশের সরকারের উদ্দেশ্য থাকে জনগণের কল্যাণ করা, দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন করাই হচ্ছে সরকারের ব্যয়ের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখে বা লক্ষ্যকে সামনে রেখে সরকার কতগুলো কাজ সম্পাদন করতে হয়, সেই কাজগুলোই হচ্ছে সরকারের ব্যয়ের প্রধান উদ্দেশ্য। আমরা সেই বিষয়গুলো একে একে গুরুত্ব অনুসারে আলোচনা করব বা জানবো। যেমন প্রথম হচ্ছে দেশ রক্ষা। আধুনিককালে সরকারের প্রথম এবং প্রধান পবিত্র দায়িত্ব হচ্ছে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা। এ লক্ষ্যে সরকার বিভিন্ন ধরনের বাহিনী গঠন, পরিচালনা এবং আধুনিক যন্ত্রপাতি ক্রয়, আধুনিক সরঞ্জাম, যুদ্ধ সরঞ্জাম ক্রয় বাবদ সরকার প্রতি বছর কিন্তু অনেক অর্থ ব্যয় করে থাকে। অর্থাৎ একটি দেশের ব্যয়ের প্রথম প্রধান এবং পবিত্র দায়িত্ব হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে দেশকে বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষা করা, অর্থাৎ দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্ব রক্ষা করা। সেই লক্ষ্যেই সরকার যথেষ্ট পরিমাণে ব্যয় করে থাকে প্রতি বছর। 2, জনকল্যাণমূলক ব্যয় বৃদ্ধি। জনগণের কল্যাণের জন্য সরকার ব্যয় করে থাকে, অর্থাৎ জনগণের জীবনযাত্রার নিরাপত্তা বিধান, জনগণকে শিক্ষা, স্বাস্থ্য অর্থাৎ মৌলিক চাহিদা পূরণের জন্য সরকার ব্যয় করে থাকে। জনগণের সামাজিক নিরাপত্তা অর্থাৎ বেকার ভাতা, বয়স্ক ভাতা, অবসর ভাতা ইত্যাদি জনকল্যাণমূলক ব্যয় করে থাকে সরকার প্রতি বছর। এ খাতে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি। আধুনিক এই যুগে প্রতিটি সরকারকেই বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে নিজ দেশের বাহিনীকে অর্থাৎ প্রতিরক্ষা বাহিনীকে সুসজ্জিত করতে হয় এবং এই খাতেও সরকারকে অর্থাৎ এই বাহিনী গঠন, বাহিনীর কর্মচারী নিয়োগ এবং যন্ত্রপাতি ক্রয়, যুদ্ধ সরঞ্জাম ক্রয় বাবদ এবং প্রশিক্ষণ বাবদ সরকার প্রতি বছরে কিন্তু প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। অর্থাৎ প্রতিরক্ষা দেশকে বহির্শত্রু থেকে রক্ষা করার জন্য প্রতিরক্ষা খাতেও সরকার প্রতি বছর যথেষ্ট ব্যয় করে থাকে। আইন শৃঙ্খলা রক্ষার ব্যয়, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষার জন্য দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সরকার পুলিশ বাহিনী, বিচার বিভাগ ইত্যাদি প্রতিষ্ঠা এবং জনবল নিয়োগ এবং তাদের প্রশিক্ষণ বাবদও ব্যয় করে থাকে। তা যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন দ্রুত করার জন্য দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা বজায় রাখতে হয়, অর্থাৎ দেশের আইন শৃঙ্খলা যদি বজায় থাকে অর্থাৎ স্থিতিশীল পরিবেশ বিরাজমান থাকে তাহলে কিন্তু বিনিয়োগও বেশি হয়, ফলে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের সহায়ক হয়ে থাকে। 5, মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ উন্নয়নেও সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে, অর্থাৎ দরিদ্র জনগোষ্ঠীর সন্তানদের পড়াশোনা বাবদ অর্থাৎ শিক্ষা বাবদ এবং নারী শিক্ষার প্রসারের জন্য এবং বিভিন্ন জনগোষ্ঠীর পুষ্টিকর খাদ্য, পানি, বিদ্যুৎ এগুলো যোগান দেওয়ার জন্য সরকার প্রতি বছর প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। 6, জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে একটি প্রধান সমস্যা। এই জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কিন্তু খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি মৌলিক চাহিদা বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ সরকারকে এই খাতে প্রচুর অর্থ তখন ব্যয় করতে হয়। দ্রব্যমূল্য বৃদ্ধি। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সরকারেরও কিন্তু ব্যয় বৃদ্ধি পায়। সরকার তার প্রয়োজনীয় পণ্য ক্রয়ের জন্য
পূর্বের তুলনায় ব্যয় বৃদ্ধি পায়। এই লক্ষ্য সরকার ব্যয় করে থাকে। শহরায়ন, আধুনিক এই যুগে প্রতিটি মানুষ সে এখন শহরমুখী হচ্ছে, অর্থাৎ শহরের বিস্তৃতিটা বৃদ্ধি পাচ্ছে। এই শহরের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য সরকারকে প্রতি বছর রাস্তাঘাট উন্নয়ন, পয়ঃ নিষ্কাশন, বিদ্যুৎ সরবরাহ, পানি সরবরাহের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয়। সামাজিক নিরাপত্তা বিধান, প্রতিটি সরকারেরই দেশের নাগরিকদের সামাজিক নিরাপত্তা বিধান প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। সামাজিক নিরাপত্তা বিধানের জন্য সরকার বয়স্ক ভাতা, বেকার ভাতা, অবসর ভাতা এবং বিভিন্ন দুর্ঘটনায় এই শ্রমিকদের যারা আহত হয় তাদের ক্ষতিপূরণ বাবদ প্রচুর অর্থ ব্যয় করে থাকে। স্বল্প উন্নত দেশের অর্থনৈতিক উন্নয়ন, স্বল্প উন্নত দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে, অর্থাৎ অর্থনৈতিক দ্রুত উন্নয়নের জন্য রাস্তাঘাট নির্মাণ সহ দেশের অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়নের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এছাড়াও আমরা আরো অনেকগুলো বিষয়ের উপর লক্ষ্য করিব যে আরো কতগুলো বিষয় বা উদ্দেশ্য সরকারের রয়েছে। ব্যয়ের কতগুলো উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যগুলো হচ্ছে আঞ্চলিক বৈষম্য হ্রাস। দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে বৈষম্য থাকলে বিভিন্ন সামাজিক সমস্যা সৃষ্টি হয়। আধুনিককালে সরকারকে দেশের অভ্যন্তরে আঞ্চলিক বৈষম্য হ্রাস করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হয়, ফলে সরকারের ব্যয় আস্তে আস্তে কিন্তু এ খাতে বৃদ্ধি পায়। আরো উৎপাদন কাজে অংশগ্রহণ, সরকার অনেক সময় উৎপাদন কাজে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে থাকে, অর্থাৎ যেসব শিল্পে দ্রুত মুনাফা পাওয়া যায় না সেসব শিল্পে বিদেশি বা বেসরকারি উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী হয় না, ফলে এসব খাতে সরকারকে সরাসরি অংশগ্রহণ করতে হয়। জাতীয় সম্পদ বৃদ্ধি, সাম্প্রতিককালে পৃথিবীর সব দেশে কৃষি, শিল্প, বাণিজ্য প্রভৃতি খাতে যথেষ্ট উন্নতি সাধন হচ্ছে। যেহেতু সরকারের এইসব খাত থেকে আয় বাড়ছে, সেহেতু সরকারের এসব খাতে ব্যয়ের পরিমাণও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 14, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সরকারি ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো দ্রুত অর্থনৈতিক উন্নয়ন। এসব দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য রাস্তাঘাট, বন্দর, রেলওয়ে, বাঁধ, সেতু, কৃত্রিম জলাশয়, নগরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ইত্যাদি উন্নয়নের একান্ত প্রয়োজন হলেও সেখানে বেসরকারি উদ্যোগের অনুপস্থিতি দেখা যায়। এক্ষেত্রে উন্নয়নের স্বার্থে বাধ্য হয়ে সরকারকেই বিপুল অঙ্কের অর্থ এই খাতে ব্যয় করতে হয়। 15 হচ্ছে ভর্তুকি প্রদান। সরকার দেশের উৎপাদন বৃদ্ধির জন্য, অর্থাৎ কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির জন্য, শিল্প খাতে উন্নয়ন বৃদ্ধির জন্য প্রতি বছর প্রচুর পরিমাণে অর্থ ভর্তুকি প্রদান করে থাকে। তারপর হচ্ছে দুর্যোগ মোকাবেলা। দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রেও সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। বাংলাদেশের মতো অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, জলোচ্ছ্বাস ইত্যাদি দেখাতেই এই দুর্যোগ মোকাবেলার জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। অর্থাৎ বর্তমানকালে বিশ্বব্যাপী প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যহীনতার ফলে অর্থনীতিতে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ফলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নের জন্য সরকারকে অনেক ব্যয় করতে হয়, অর্থাৎ স্থানীয় সরকারের কার্যাবলী পরিচালনার জন্য জনবল নিয়োগ করার জন্য, তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এবং স্থানীয় এলাকার পল্লীর উন্নয়নের জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। এই তথ্য প্রযুক্তির সাথে নিজের দেশকে সামঞ্জস্য রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয়। অর্থাৎ নতুন নতুন যন্ত্রপাতি এবং যোগাযোগের সাথে সামঞ্জস্য রাখার জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এ হচ্ছে শিক্ষার্থীরা সরকারি ব্যয়ের উদ্দেশ্য সমূহ। এখান থেকে তোমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতায় প্রশ্ন আসতে পারে। তাহলে এই বিষয়গুলোর উপর ভিত্তি রেখে আলোচনা করতে হবে। তাই বিষয়গুলো তোমরা ভালো করে জানবে যে সরকারের ব্যয়ের প্রধান উদ্দেশ্যগুলো কি। মূলত দেশের অভ্যন্তরের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, দেশকে বাইরের বা বিদেশি শত্রু থেকে রক্ষা করা, অর্থাৎ দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সরকার প্রধান উদ্দেশ্য হচ্ছে সরকারি ব্যয়ের প্রধান উদ্দেশ্য। এছাড়া মানব সম্পদ উন্নয়ন, জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে যে ব্যয়টা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেই এই ক্ষেত্রেও জনগণের কল্যাণের জন্য, জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকার ব্যয় করে থাকে। এই বিষয়গুলোর উপর লক্ষ্য করে তোমরা কিন্তু প্রশ্ন লিখতে হবে, প্রশ্নের অ্যান্সারটা লিখতে হবে, তাহলে উত্তরটা সুন্দর হবে। এখন আসো আমরা সরকারি ব্যয়ের খাত। এই এতক্ষণ আমরা যা আলোচনা করেছি সেটি মূলত সরকারি ব্যয়ের খাত, অর্থাৎ যে যে খাতে সরকারে ব্যয় করে থাকে, যে যে শাখা বা যে যে বিষয়গুলোর উপর গুরুত্ব সরকার প্রদান করে, সেটি মূলত সরকারি ব্যয়ের খাত। আমরা দেখতে পেয়েছি যে সরকারি ব্যয়ের প্রথম উদ্দেশ্যই ছিল দেশ রক্ষা। এতে সরকারি ব্যয়ের প্রথম খাত হচ্ছে দেশ রক্ষা। দেশকে দেশের স্বাধীন এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য সরকার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ক্রয়, মানে প্রতিরক্ষা বাহিনীর জন্য অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম ক্রয় এবং উৎপাদন এবং সংরক্ষণ করার জন্য প্রচুর অর্থ ব্যয় করে থাকে। এই প্রতিরক্ষা বাহিনীতে থাকে সেনা, নৌ এবং বিমান বাহিনী। 2017-18 অর্থ বছরে এই খাতে সরকারের ব্যয় ধরা হয় 25,756 কোটি টাকা। তাহলে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এই খাতটি হচ্ছে সরকারি ব্যয়ের একটি অন্যতম খাত এবং বৃহৎ একটি খাত। 2, আইন শৃঙ্খলা রক্ষা। সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো দেশের অভ্যন্তরীণ শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা। এই লক্ষ্যে সরকারকে একটি শক্তিশালী পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয়। 2017-18 অর্থ বছরে এ খাতে সরকারের ব্যয় ধরা হয় 1421 কোটি টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে, অর্থাৎ এই খাতেও সরকারের ব্যয়ের পরিমাণ অনেক বেশি। জনপ্রশাসন। সরকারের সকল বেসামরিক বা সাধারণ কার্যাবলী সম্পাদনের জন্য একটি বিশাল প্রশাসনের প্রয়োজন। এই কার্যাবলী সম্পাদনের জন্য বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, বিভাগসমূহ পরিচালনায় কর্মচারীদের বেতন ও ভাতাদি প্রদানের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয়। 2017-18 অর্থ বছরে এই খাতে সরকারের ব্যয় ধরা হয় 1997 কোটি টাকা। 4, বিচার। আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠানের জন্য প্রতিটি সরকারের একটি দায়িত্ব থাকে, অর্থাৎ দেশে আইন এবং সুবিচার প্রতিষ্ঠা করা প্রতিটি সরকারের একটি পবিত্র দায়িত্ব। এই জন্য সরকারকে আদালত প্রতিষ্ঠা করতে হয় এবং তা পরিচালনার জন্য বিভিন্ন কর্মকর্তা নিয়োগ করতে হয় এবং কারাগার স্থাপন করতে হয় এবং তার রক্ষণাবেক্ষণ এবং বিচারক নিয়োগ করতে হয়। ফলে সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। 2017-18 অর্থ বছরে এই খাতে সরকারের ব্যয় ধরা হয় 1997 কোটি টাকা। তাহলে বিচার খাতেও সরকারের বিশাল অঙ্কের
ব্যয় হয়ে থাকে। শিক্ষা ও প্রযুক্তি বর্তমানে সরকারের একটি অন্যতম ব্যয়ের খাত হলো শিক্ষা খাত। সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণ এবং সম্প্রসারণের জন্য সরকারি উদ্যোগে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, প্রাথমিক সম্প্রসারণ, নারী শিক্ষার উন্নয়ন, বৃত্তিমূলক শিক্ষার প্রসার ও সেগুলো পরিচালনা, শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদান প্রভৃতির জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয়। সুতরাং মানব সম্পদের উন্নয়ন এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য সরকারের প্রচুর অর্থ ব্যয় হয়ে থাকে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে প্রতিটি দেশেই বর্তমানে, যেমন বয়স্ক ভাতা কর্মসূচি, প্রাকৃতিক দুর্যোগ জনিত ঝুঁকির মোকাবেলা, মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী ভাতা, দরিদ্র ও আশ্রয়হীনদের জন্য ভাতা, বিধবা ভাতা, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ প্রভৃতির জন্য সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে। 7. ঋণ ও সুদ পরিশোধ যে কোনো দেশের সরকারই তার কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দেশের ভেতর এবং বাইরে থেকে ঋণ গ্রহণ করে থাকে। এসব ঋণের সুদ এবং আসল পরিশোধের জন্য সরকারকে উল্লেখযোগ্য পরিমাণে অর্থ প্রতি বছর ব্যয় করতে হয়। এটিও সরকারের একটি ব্যয়ের একটি অন্যতম খাত। স্বাস্থ্যসেবা সরকারের ব্যয়ের আরেকটি গুরুত্বপূর্ণ খাত। দেশের জনগণের জন্য মৌলিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সরকারকে হাসপাতাল স্থাপন করতে হয়, ডাক্তার, নার্স, কর্মকর্তা নিয়োগ এবং ওষুধ সরবরাহ করতে হয়। এই জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়ন উন্নয়নশীল দেশসমূহে দেখা যায়, লক্ষ্য করলে জনসংখ্যা দ্রুত গতিতে বাড়ছে, কিন্তু এসব দেশের সম্পদ যে হারে বৃদ্ধি পায় তার তুলনায় জনসংখ্যা বেশি হারে বৃদ্ধি পাচ্ছে। এসব দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নের জন্য সরকারকে যথেষ্ট পরিমাণে অর্থ প্রতি বছর ব্যয় করতে হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে কোনো রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ নয়। এজন্য দেশের পণ্যের বাজার সম্প্রসারণ, পণ্য আমদানি ও অন্যান্য রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষার জন্য বিদেশে কূটনৈতিক মিশন স্থাপন, কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা প্রদানের জন্য সরকারকে একটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। 2017-18 অর্থ বছরে এ খাতে ব্যয় করা হয়েছে 1189 কোটি টাকা। এছাড়াও আরো কতগুলো খাত রয়েছে, যেমন পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। প্রতিটি সরকারি রেল, সড়ক, বিমান এবং নৌপথের উন্নয়নের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয়। তাছাড়া যোগাযোগের জন্য ডাক, বেতার, টেলিভিশন প্রভৃতি যোগাযোগ মাধ্যমের জন্য ব্যয় করে থাকে। আঞ্চলিক বৈষম্য দূরীকরণ সরকারের অন্যতম লক্ষ্য হলো ধনী দরিদ্র এবং আঞ্চলিক আয় বৈষম্য দূরীকরণ এবং সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে দারিদ্র বিমোচন কর্মসূচিতে প্রচুর অর্থ সরকার ব্যয় করে থাকে। ভর্তুকি প্রদান কৃষি, শিক্ষা, প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে সরকারকে ভর্তুকি প্রদান করতে হয়। এসব ভর্তুকি দেশের সুষম উন্নয়নে ভূমিকা পালন করে থাকে, সেজন্য সরকারকে ভর্তুকি বাবদ ব্যয় করতে হয়। 15. দুর্যোগ মোকাবেলা যে কোনো প্রকারের প্রাকৃতিক দুর্যোগ, যেমন বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, মহামারী প্রভৃতি মোকাবেলার জন্য অনেক অর্থ ব্যয় করতে হয়। প্রতি বছর সরকারকে অনেক অর্থ ব্যয় করতে হয়। এটিও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের একটি সরকারি ব্যয়ের একটি প্রধান খাত। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন দেশে মোট জনসংখ্যার প্রায় 70% মানুষই কিন্তু এখন গ্রামে বাস করছে। গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের উপরই মূলত অর্থনৈতিক উন্নয়ন নির্ভরশীল। তাই এই গ্রামীণ উন্নয়নের জন্য সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য তথ্য প্রযুক্তি খাতের ব্যয় অপরিহার্য। গত 2016-17
অর্থ বছরে এই খাতে ব্যয় ছিল 1819 কোটি টাকা এবং 2017-18 বৃদ্ধি পেয়ে 3974 কোটি টাকা ধার্য করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে আধুনিক রাষ্ট্র পুলিশি রাষ্ট্র নয়, বরং কল্যাণকামী রাষ্ট্র। রাষ্ট্রের কল্যাণকর কর্মসূচি বাস্তবায়ন এবং আপামার জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করতে হয়। এতে সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা জানলাম সরকারি ব্যয়ের খাতগুলো। তাহলে সরকারি ব্যয়ের উদ্দেশ্য এবং খাত কিন্তু একই ধরনের, তাই আমাদের এই খাতের উপর ভিত্তি করেও প্রয়োগ উচ্চতর দক্ষতায় প্রশ্ন আসতে পারে। তাই এই খাতগুলো প্রধান খাতগুলো কি কি, প্রত্যেকটি দেশেরই প্রধান খাত মূলত এগুলি। তাই এই খাতগুলো তোমাদের ভালো করে ধারণা রাখতে হবে এবং এই খাতের উপর ভিত্তি করে এ ধরনের প্রশ্ন আসলে অ্যান্সার দিতে হবে। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা সরকারি ব্যয় এবং সরকারি ব্যয়ের উদ্দেশ্য এবং সরকারি ব্যয়ের বিভিন্ন খাত সম্পর্কে বিস্তারিত জানলাম। আগামী ক্লাসে আমরা সরকারি আয় কি এবং সরকারি আয়ের উৎস সম্পর্কে বিস্তারিত জানব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে কামনা রইল। সবাইকে ধন্যবাদ।